আমার একটা রাজবাড়ির দরকার ছিল, যেখানে আমি একটা ফিল্ম করতাম ফাইটিং ট্রেশারের উপরে, মানে গুপ্তধনের রহস্য। আর আমার স্বভাব হচ্ছে বেসিক্যালি এটা, যে বিভিন্ন জায়গা, পুরো শ্মশান, পুরো বাড়ি, তারপর ধরো জঙ্গল টাইপের কিছু যেখানে মানুষ যায় না বা একটা নেগেটিভ ইমেজ তার আছে, আমি সেই জায়গাগুলো ভিজিট করি। শুধু ভিজিট না, আমি এক্সপিরিয়েন্স করি। বিশাল বড় একটা বাড়ি, 3 থেকে 4 তলা হবে, এবং বাড়িটায় ফাটল ধরেছে, এবং বট অশ্বত্থ যে গাছগুলো আছে প্রত্যেক দেওয়ালে দেওয়ালে উঠেছে, এবং শ্যাওলা পড়েছে, ছোট অনেক গাছ হয়েছে। তো ওই বাড়িটায় এমন কিছু হয় যেটা আমিও তোমাকে বলতে পারবো না, সেই জন্য এরা ওই বাড়িতে থাকে। বাড়িটার থেকে দূরে থাকো। অনেকগুলো ঘর বন্ধ অবস্থায় পড়ে, এবং খাট, আলমারি সেগুলো ভগ্নপ্রায় অবস্থা। কোনো কোনো জায়গার থেকে দেখছি যে সাপের খোলস টোলস লেগে আছে, মাকড়সার জাল। আমি বললাম ঢোকাটা ঠিক হবে না। ওই ঘরটাই হচ্ছে সেই ঘরটা যেখানে ওই অঘটনটা ঘটেছিল। বাড়িটি ফোন করে বলছে আমি আর এক মুহূর্ত দাঁড়াবো না। কেন, কি হলো? প্লিজ তুই এইসব করিস না, আমি এক মুহূর্ত দাঁড়াবো না, আমার টাকা পয়সা দরকার নেই। খড়খড় আওয়াজ হলো পিছনে, ঠিক আছে? আর ও চোখটা বড় বড় করে আমার হাতটা ঠিক এইভাবে খামচা মেরে ধরে, মানে এমন জোরে ধরেছে আমার হাতটা, মানে নখ বসে গিয়ে মাংস উপরে নেওয়া ফেলার মতো। কি দেখেছিস? সেটা মহিলা। তোর যে রক্তের ফোঁটাগুলো ওই পাতার গায়ে লেগেছিল সেগুলো সে চাটতে চাটতে গেছে ওখান থেকে। খুব সুস্বাদু। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। এবং আজকে আমার সঙ্গে যে গেস্ট, বাচ্চা ছেলে, ওর নাম সৌরভ। ওয়েলকাম সৌরভ আমাদের প্রেত কথা লাইভ পডকাস্টে। ও আমাকে অনেক গল্প বলছিল, ও বলছে যে ওর এখানে এসে খুব নস্টালজিয়া কাজ করছে। তার কারণ ও আমাকে সেই সময় থেকে কাজ করতে দেখছে যে সময় আমিও অনেকটা ছোট, প্রায় 2017 সালের কথাও বলল। ও সেই সময় থেকে আমাকে দেখছে। আর ও তখনও, বল তুই বল। হ্যাঁ, আমি প্রায় ওই টাইম থেকেই দেখছি। কন্টেন্ট ক্রিয়েশন আমিও করতাম, তো সেই সূত্রেই ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করা। দাদার একটা ভিডিও আছে যেটা এসেই বলছিলাম যে আমি কি তোমায় খুব বিরক্ত করছি, হিন্দি ভার্সন, অনেক পুরনো। হ্যাঁ, ওইটা নিয়ে কাজ করার জন্য আমি দাদাকে মেসেজ করেছিলাম যে ওই গানটা কি আমরা ইউজ করবো আমাদের ভিডিওতে। তো আমাদেরও একটা চ্যানেল ছিল তখন, মোটামুটি বড়, অবশ্য খুবই ছোট বলা চলে, 50-এর উপরেই ছিল। তো সেই চ্যানেলটায় কাজ করার জন্য অবশ্য দাদাকে মেসেজ করেছিলাম। কিন্তু আজকের ঘটনাতে আমি যেটা বলবো সেইটা শোনার পরে সবাই বুঝে যাবে যে কেন আমরা কাজটা করতে পারিনি। আচ্ছা, আজকের এই ঘটনাটার সাথে ওটা কি রিলেটেড? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে তোদের ওই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। ডিলিট হয়ে যাওয়ার পেছনে আজকে যে ঘটনাটা বলবি সেই ঘটনাটা কানেক্টেড। ওকে, মানে আমারও খুব এবার ঘটনাটা জানতে ইচ্ছে করছে, তার কারণ যেহেতু ও আমায় মেসেজ করেছিল সেই সময়, আজ থেকে বহু বছর আগে, মানে 17 সাল, মানে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, মানে 8 বছর আগে ও মেসেজ করেছিল আমাকে ওরা কাজ করবে বলে ওই গানটার উপর। আমি কি বলেছিলাম যে হ্যাঁ করে দেখাস। হ্যাঁ, তুমি ক্রেডিটের কথা কিছুই বলোনি, আমি নিজেই বলেছিলাম আমি ক্রেডিট দেবো, আমি কি এই গানটা ইউজ করবো। তুমি ক্রেডিটের কথা কিছুই বলোনি, তুমি বলেছিলে যে কি করলি দেখাস আমাকে। হ্যাঁ, আমি অলওয়েজ এটাই প্রেফার করি, মানে আমার ক্রেডিট লাগবে না, মানে কি হবে ক্রেডিট নিয়ে। বলছিলাম না যে তুই যদি তোর কাজটা অনেস্টির সাথে করিস, দেন তোর আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। তোর কাজই তোর পরিচয়, তোর কাজই তোর প্রমাণ, তোর কাজের মধ্যে দিয়েই বোঝা যাবে তুই কে। তো ক্রেডিট নিয়ে আমি তো, মানে আমি বলেওছি যে আমার মোটিভেশনাল ভিডিওসগুলো কেউ যদি রি-আপলোড করে দেয় তাতেও আমি কখনো কাউকে কপিরাইট মারি না বা স্ট্রাইক মারি না বা কোনো কিছু। প্রেত কথা নিয়ে করলে অনেক সময় একটু আমি কনজারভেটিভ হই ওই জায়গাটায়, কারণ ওখানে আরো অনেক মানুষ কানেক্টেড। কথার ক্ষেত্রে দেখেছি যে অনেকে ফেক চ্যানেল বানিয়ে হ্যাঁ ভাবে যে এখান থেকে যদি কিছু আর্ন করা যায়, কিন্তু মানে করে কোনো লাভ নেই। কারণ আমরা যে অডিওগুলো ইউজ করি ওগুলো সব আমাদের অডিও ব্যাংক সাবস্ক্রিপশন নেওয়া, কেনা। সো কেউ যদি ওটা ডাউনলোড করে আপলোডও করে, আমার তাকে কপিরাইট দেওয়ার কিচ্ছু নেই। সে যেই কারণে ওটা করছে সে হয়তো ওখান থেকে আর্নও করতে পারবে না, কারণ তার পুরো আর্নিংটা চলে যাবে সেই সময় সেই সাবস্ক্রিপশন কোম্পানির কাছে, যারা ওই সাউন্ড ব্যাংকটাকে কন্ট্রোল করছে। এটা এক। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে প্রেত কথা যেহেতু এখন এমন একটা ব্র্যান্ড, এমন একটা পডকাস্ট যে কিনা স্পটিফাইতে আমরা সবসময় গোটা ইন্ডিয়াতে টপ 10 চার্টের মধ্যে থাকি, তো আমাদের একটা দায়বদ্ধতাও থাকে যে আমাদের নাম ব্যবহার করে কেউ অডিয়েন্সকে মিসলিড যেন না করে,
বা আমাদের নামে কোনো চ্যানেল বানিয়ে তারা চ্যানেলটাকে একটু বড় করে তারপর ওই চ্যানেল থেকে অন্য কোনো কিছুকে প্রমোট করছে। সো এই জিনিসগুলো হলে তখন তো ডেফিনেটলি আমরা লিগ্যাল অ্যাকশনের পথেই যাব। বিকজ লাইফে তুমি যখন কোনো কিছু তৈরি করো অনেকগুলো বছর ধরে, একটা সময় আসে যখন তোমাকে সেটাকে প্রিজার্ভ করতেও জানতে হয়, রাইট? তো এই জিনিসগুলো খুব দরকার। সো যারাই পাইরেসি করছেন, ফেক অ্যাকাউন্ট বানাচ্ছেন বা ফেক যে কোনো ক্রিয়েটরের ভিডিও ডাউনলোড করে আপলোড করে ভাবছেন আপনি পয়সা কামাতে পারেন এর থেকে, এগুলো করবেন না। পাইরেসি কিন্তু দণ্ডনীয় অপরাধ, 1 নম্বর বিষয়। এবং 2 নম্বর বিষয় হচ্ছে এই কাজটা করে আপনি কোনো রকমই প্রফিট করতে পারবেন না, কারণ ইন্টারনেট মিডিয়া ততটাই বুদ্ধিমান যে ওরা এইগুলোর এগেনস্টে সমস্ত স্টেপ অলরেডি নিয়ে রেখেছে। সো যারা বোকা তারাই একমাত্র এই কাজটা করবে। আমরা ঘটনায় আসি আজকে। আমাদের পডকাস্টে আসতে হলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনার ভয়েস পাঠান, ভয়েসে ঘটনাটা একটু ব্রিফে বলে পাঠান। বড় ঘটনা হলে সিলেক্টেড হওয়ার চান্স অনেক বেড়ে যায়। এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9875476704, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস করে পাঠিয়ে দিন এবং আপনার ঘটনা পছন্দ হলে আমরা আপনাকে ডেকে নেব। আমি যাই সৌরভের কাছে, বল তোর ঘটনাটা আজকে বল। ঘটনাটা শুরু করার আগে অডিয়েন্স যারা আমাদেরকে শুনছে তাদের আমার ব্যাপারে কয়েকটা কথা বলে দিই। প্রত্যেক ফ্রেন্ড সার্কেলে এমন একটা ছেলে পাওয়া যাবে যে পড়াশোনায় খুব ভালো, সেম টাইম সে সাংঘাতিক রকম বদমাইশ এই দ্য সেন্স খুব বিচ্ছু টাইপের বাচ্চা। তো আমার ফ্রেন্ড সার্কেলে আমি হচ্ছে ওই বাচ্চাটা, যে খুবই ভালো পড়াশোনায় আবার বদমাইশিও করে। তো অন্য বন্ধুদের প্যারেন্টসরা আমার সাথে মিশতে বারণ করতে পারবে না, ওর সঙ্গে মেশ, কিন্তু ওর সঙ্গে বদমাইশি করা যাবে না, এই টাইপের বাচ্চা আমি। তো সেই সূত্রেই আমি তোমাকে এসেই বলছিলাম যে ইঞ্জিনিয়ারিং করছি। আমি কিন্তু ওই জন্যই গেছিলাম যে ওখানে আমি কিছু এক্সপেরিমেন্ট করব। আর আমার স্বভাব হচ্ছে বেসিক্যালি এটা, যে বিভিন্ন জায়গা, পুরো শ্মশান, পুরো বাড়ি, তারপর ধরো জঙ্গল টাইপের কিছু যেখানে মানুষ যায় না বা একটা নেগেটিভ ইমেজ তার আছে কোনো জায়গা সম্পর্কে, আমি সেই জায়গাগুলো ভিজিট করি। শুধু ভিজিট না, আমি এক্সপেরিয়েন্স করি যে ওখানে যে জিনিসটা রটে আছে সেটা কতটা সত্যি। এবার সেটা আমি এক্সপেরিয়েন্স করার পর আমি বললাম তোমাকে, মিউজিক শর্ট ফিল্মের চ্যানেল ছিল, তো ওখানে আমি শর্ট ফিল্ম করতাম সমস্ত রকম টপিকের। হরর কিছু ফিল্মস করতাম। তো হরর ফিল্মস করার আগে আমি নিজে এক্সপেরিয়েন্স করতাম, নিজে ভয়টা পেতাম, তারপর অডিয়েন্সকে ভয় দেখাতাম, ঠিক আছে? তো এই সূত্র ধরেই আমার একটা রাজবাড়ির দরকার ছিল, যেখানে আমি একটা ফিল্ম করতাম ফাইটিং ট্রেজারের উপরে, মানে গুপ্তধনের রহস্য। সেই খোঁজ করতে করতে এক বন্ধুর সন্ধান পাই বলতে সে আমার বন্ধু না, সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড। তাকে জিজ্ঞাসা করি, তার ওই রকম ফটো ছিল কভার ডিবিতে, তো বাড়িটা কার? ও বলছে আমাদেরই বাড়ি। এবার ওর সঙ্গে দেখা করলাম সামনাসামনি, দেখা করে বললাম যে তোদের যে বাড়িটায় আছে, তো বাড়িটা কি আমি ঢুকে একটু শ্যুট করতে পারি? একটু প্রথমে ঘুরে দেখবো, দেন আমি শ্যুট করবো বাড়িটাতে। ও বললো ঠিক আছে, তুই দেখা কর, আমি তোকে বলছি। এবার সামনাসামনি দেখা হলো একদিন। ও বলছে ভাই তুই ঘুরেও দেখতে পারবি না, তুই শ্যুটও করতে পারবি না। আমি বলছি কেন? এবার আমি বললাম কেন? ও বলছে এই বাড়িটা বহুদিন ধরে বন্ধ আছে, বহুদিন, তুই একটু সামনে দাঁড়িয়ে দেখ, তুই বুঝতে পারবি। এবার বাড়ির বিবরণটা অনেকটা এমনটা যে বিশাল বড় একটা বাড়ি, 3 থেকে 4 তলা হবে। এক্স্যাক্টলি আমি বলছি না 3 থেকে 4 তলা, কারণ 3 তলা বাড়ি এবং উপরে 1-2 ঘর, তো ওটা 4 তলা মেনশন না করাই ভালো হবে। এবং বাড়িটায় ফাটল ধরেছে এবং বট অশ্বত্থ যে গাছগুলো আছে প্রত্যেক দেওয়ালে দেওয়ালে উঠেছে এবং শ্যাওলা পড়েছে, ছোট অনেক গাছ হয়েছে। এবং তুমি বাড়িটা দেখেই বুঝতে পারবে যে এখানে যায়ই না কেউ, এখানে শ্যুট করবে কি করে। এবার ঠিক আছে, ও বললো ঠিক আছে আমি বাড়িতে পারমিশন নিই, দেন তোকে আমি জানাচ্ছি। বাড়িতেও জিজ্ঞাসা করে বললো ভাই শ্যুট করা যাবে না। ঠিক আছে, করা যাবে না বলেছি, কি হবে আর। তো ওখানে একটা কাকু ওদের পাড়ারই শুনছিল, ও চলে যাওয়ার পর আমাকে বললো তুমি কি জানো না এখানে কি হয়েছে? আমি বলছি না, আমি নতুন, আমি তো জানি না। বলছি এখানে একজন মারা গেছিল এই বাড়িটাতে। আমি বলছি সে কে হয় এদের? উনি বললেন অত কিছু বলা যাবে না, এক মহিলা মারা গেছিল এখানে, তারপর থেকে বাড়িটা কিন্তু বন্ধ অবস্থাতে আছে বহু বছর ধরে। আমি বললাম আচ্ছা, ওই জন্যই কি এরা কেউ থাকে না? যে ওই বাড়িটায় এমন কিছু হয় যেটা আমিও তোমাকে বলতে পারবো না, সেই জন্য এরা ওই বাড়িতে থাকে না। আর তুমি কি করবে আমি তো বুঝি না তো মোবাইল সম্পর্কে, তো আমি তোমাকে বলবো বাড়িটার থেকে দূরে থাকো। শুনলাম, চলে আসলাম। এবার ওইটা বলেছে বলেই আমার কিউরিয়াসিটি আরো বেশি, কারণ আমার স্বভাবই ওইটা। আমি ওকে ফোন করে বললাম ভাই দেখ না একবার যদি যাওয়া যায়। বলছে না ভাই যাওয়া যাবে না। ঠিক আছে আমি যাবো না, কথা দিচ্ছি, রেখে দিলাম। পরের দিন সকালে গেছি। এবার এইভাবে গেছি, যেহেতু আমার বন্ধু হয়, কি আর বলে নেবে, একটু বকাবকি করতে পারে হায়েস্ট, ও তো আর অন্যের জিনিস না।
আর শুধু একা যাইনি, সঙ্গে ক্যামেরাম্যানকে নিয়ে গেছি এবং আমার সঙ্গে কাস্টে 3 জন কাজ করবে তাদেরকেও নিয়ে গেছি। আচ্ছা। এবং ঢুকেছি বাড়ির ভিতরে। বাড়িটা কেমন, ঘেরা আছে বেড়া দিয়ে এবং কাঠের বেড়া, ঠিক আছে, কাঠের যেমন বাঁশ লাগিয়ে লাগিয়ে বেড়া বানানো। এবং তুমি অনায়াসে সেটা চাইলে যদি ফাঁকা করে ওর ভিতরে ঢোকো, খুব একটা পরিশ্রমের কাজ না। ওকে। এবার ওইভাবে ঢুকে যাওয়ার পর বাড়ির যে ঢোকার রাস্তাটা, ওটা অনেকটা গুহার মতো, মানে একটা গোল চাউনি টাইপের করা, তার ভিতর দিয়ে ঢুকে বাড়িটার ভিতরে যেতে হবে। এবার এই যে রাস্তাটা, গুহা মতো রাস্তাটা, এটা অন্ধকার, কারণ বুঝতেই পারছো আলো আসে না বাড়ির ভিতরে সেভাবে। আমি যখন ওই গুহাটার মধ্যে ঢুকছি, মানে গুহা রাস্তাটার ভিতরে, কোথার থেকে এসে যে বাদুড় বলে, ভ্যাম্পায়ার, ওগুলো এসে 4-5টা গায়ে এসে লাগলো, অ্যাটাক করা টাইপের, মানে বোঝাই গেল ওখানে কেউ থাকে না। এবার ভিতরে ঢুকলাম, ভিতরে বাদুড়ের বাসা হয়ে গেছে ভেতরে, অনেকদিন ধরে তো বন্ধ জায়গাটা। এবার ভিতরে ঢুকেছি, সামনে এই পাশে দরজা, এই পাশে ঘেরা পাঁচিল এবং এই পাশে গুহা, আর মিডিলে একটা জায়গাটাই কেমন রাখা, যে গোল যে গামলা টাইপের আগে রাজবাড়িতে হতো, যেখানে মাছ রাখতো ওরা বা ফুল টুল দিয়ে রাখতো। এবার এক্স্যাক্টলি কি বলে যায় না, বাট বুঝতেই পারছো ওটা কি জিনিস। তো ওইটা একটা রাখা আছে এবং ওটা মানে একটা বড় গোল গামলার মধ্যে জল টলও রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, সেই এক্স্যাক্টলি তাই, বাট উঁচু জায়গায় রাখা, একটু শোপিস টাইপের করে। এবার ওইটার ভিতরে মাছ টাছি হয়তো ছিল, এখন বহুদিন বন্ধ থাকার কারণে ওটার ভিতরেও গাছগাছড়া হয়ে গেছে, বাট জল আছে ওটার ভিতরে। এবং সামনে দরজা, এবং দরজাটার অবস্থা এতটাই খারাপ যে তুমি যদি বিশাল জোরে ধাক্কা দাও দরজাটা ভেঙে পড়ে যাবে। উই পোকা যে লাগে, যেটা কাঠ ক্ষয় করে ফেলে, সেই পোকাটা লেগেছে ওই কাঠে। এবং আমি আস্তে আস্তে দরজাটা খোলার চেষ্টা করলাম, তালাটা খুলে পড়ে গেল, মানে তালার যে রিং দুটো উয়ে খেয়ে নিয়েছে, গোড়াগুলো খুলে পড়ে গেল। আমি দরজাটা খুললাম, খুলেই প্রথমে ঘরের ভিতর থেকে একটা বাজে গন্ধ। এবং এই গন্ধটা কিসের বলতে গেলে, বহুদিন যদি তোমার কোনো ঘর বন্ধ থাকে, ইঁদুর টিকটিকি ওরা পটি করে বা ওখানে যাই করুক, যে তার জন্য গন্ধ একটা বাজে আসে, তো ওরকম একটা গন্ধ আসছে। আস্তে আস্তে ভিতরে ঢুকলাম, ধুলোর আস্তরণ পড়ে গেছে ভিতরে, প্রচণ্ড রকম মাকড়সার জাল, আর বাদুড় তো আছেই ওর ভিতরে। এবং আমি ঢোকার পরে দেখলাম যে বাড়িটার ভিতরটা পুরো কালো, মানে কালি কালি পড়ে না, যে আমি ধরো উনানে রান্না করলাম একটা ঘরের ভিতরে, আর কালি উঠে সারা দেওয়ালে পড়লো, এক্স্যাক্টলি ওই রকম। এবং মাকড়সার জাল এবং অন্যান্য পচা গন্ধ ওই জায়গাটায় আছে। আমি আস্তে আস্তে সিঁড়ির দিকে এগোচ্ছি, সিঁড়ির এই পাশে একটা ঘর, দেন উপরে সিঁড়ির রাস্তা, সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছি, নিচে দেখছি একটা সুড়ঙ্গ। আচ্ছা। আমি প্রথমে ভাবলাম কুয়ো, ওটা হয়তো কুয়ো ভিতরে করে রেখেছে, তারপর দেখছি না সুড়ঙ্গ, রাস্তা চলে যাচ্ছে। এবার আমার তো খুব ইচ্ছে ছিল আমি নামবো, কিন্তু দেখছি ভিতরের রাস্তা ভাঙা, হাফ রাস্তায় গিয়ে। এবার ভাবছি পরে যদি যাই বেকার, কে তুলবে এখান থেকে আমাকে। তো সিঁড়ির এক সাইডে রেলিং, এক সাইডে দেওয়াল, যেমন সিঁড়িতে থাকে, তো ওই সিঁড়ির দেওয়ালগুলোতে নখ দিয়ে আঁচড়ানো, মানে আমার যদি বড় বড় নখ থাকে আমি আঁচড়াই ভালো রকম ওইটার গায়ে, ওই কালো যে কালি আছে তার উপর দিয়ে নখের আঁচড়ানোর দাগগুলো বোঝা যাচ্ছে। আচ্ছা। এবার আমি উপরের দিকে আস্তে আস্তে উঠছি, দম আটকানো লাগছে, ওর ভিতরটা কিন্তু খুব ঠান্ডা, আমি যদি দেওয়ালটা এইভাবে টাচ করি আমার বরফের মতো ঠান্ডা লাগবে। আচ্ছা। এবং ওর ভিতরটা একটা বাজে গন্ধ, দম আটকানো লাগছে। আমি সিঁড়ির ঘরের জানলাটা খুলে দিলাম, খুলে আমি দ্বিতীয় তলায় গেছি, ওরা ওদের মতো শ্যুট করছে, কারণ আমার পার্ট অন্যরকম ছিল ওখানে, তো আমি উপরে দেখতে গেছি। দ্বিতীয় তলায় উঠেছি, উঠে দেখি অনেকগুলো ঘর বন্ধ অবস্থায় পড়ে, এবং খাট, আলমারি সেগুলো ভগ্নপ্রায় অবস্থা। কোনো কোনো জায়গার থেকে দেখছি যে সাপের খোলস টোলস লেগে আছে, মাকড়সার জাল। আমি ভাবলাম ঢোকাটা ঠিক হবে না। আর কোনায় যে ঘরটা, সেই ঘরটা বন্ধ, অন্যগুলো সব দরজা জানলা খোলা, ঠিক আছে। আমি আর ওই ঘরের দিকে এগোইনি। এবার আমি যাচ্ছি তৃতীয় তলায়। ওকে। তৃতীয় তলার অবস্থা এমন যে উপরের যে টাইবিমগুলো দেওয়া থাকে, মানে ঘরের ছাদের নিচে, সেই টাইবিমগুলো আড়াআড়ি ফেটে গেছে, মানে যখন তখন ভেঙে পড়তে পারে। তাও আমি রিস্ক নিয়ে তারও উপরে উঠেছি। এবার তার উপরে যখন উঠেছি দেখছি প্রচণ্ড রকম আওয়াজ হচ্ছে, করে প্রচুর আওয়াজ, মৌমাছির চাকের আওয়াজ। উপরে উঠলাম, দেখছি সাপের খোলস টোলস উপরেও পড়ে, আর প্রচণ্ড রকম মৌমাছি। মানে ভালোই সাপ আছে ওখানে। হ্যাঁ, প্রচুর সাপ আছে বাড়িটা, যেহেতু পুরনো বাড়ি। এবং ছাদের ওপরে না ফাটল, যখন তখন ছাদটা ভেঙে পড়তে পারে। তাও আমি সাহস নিয়ে উঠেছি। উঠে দেখছি বট অশ্বত্থ যে গাছগুলো, ওগুলো ছাদের উপরে প্রচুর আছে। এবং ওইটা দেখতে দেখতে গেলাম যে মৌমাছি এত কোথার থেকে আসছে, এত মৌমাছি কেন। দেখতে দেখতে কোনায় গেছি, গিয়ে হুট করে পিছন থেকে একটা সঁ করে আওয়াজ হলো। তারপর দেখি মৌমাছিগুলো নেই আমার পিছনে, ওরা কিন্তু সব নিচে। আমি পেছন ঘুরলাম, পেছনে হচ্ছে জঙ্গল,
মানে ওই রাজবাড়ির পেছনটা হচ্ছে জঙ্গল, এবং জঙ্গলের যে শেষ প্রান্ত সেটা কোনো একটা ওদের গ্রামীণ তরফ থেকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা আছে, যাতে মানুষ এদিকে না আসতে পারে। আচ্ছা। এবার ওর মাঝখানে দেখি প্রচণ্ড রকম ধোঁয়া, জঙ্গলের মাঝখানে প্রচুর বড় বড় গাছ, তার মধ্যে দেখি ধোঁয়া। যেমন পুজোয় যেমন ধুনুচি নাচ হয় যে ধোঁয়া ওঠে, ওখানে মনে করো তুমি 20টা ধুনুচি একেবারে জ্বালিয়ে দিয়েছো, প্রচণ্ড রকম ধোঁয়া ওর ভিতরে, ঠিক আছে। এবার আমি দেখতে দেখতে ওইদিকে তাকিয়েছি, আমার ফোনে ফোন, যারা কাস্টিংয়ে কাজ করছিল আমাকে ফোন করলো, ফোন করে বলছে আমি আর এক মুহূর্ত দাঁড়াবো না। কেন, কি হলো? প্লিজ তুই এইসব করিস না, আমি এক মুহূর্ত দাঁড়াবো না, আমার টাকা পয়সা দরকার নেই। আচ্ছা হলোটা কি, এরকম বিহেভ করার কি আছে? কোনো প্রবলেম হলে আমাকে বল। কেউ কি কিছু বললো? ফোন কেটে দিয়ে নিচে নেমে গেল। আমার যে ক্যামেরাম্যান ছিল সে আমার ফ্রেন্ড হয়, আবার আমাকে ফোন করেছে, বলছে কী ব্যাপার, ওরা চলে যাচ্ছে কেন? বলছে দ্বিতীয় তলায় ওরা শ্যুট করছিল, কোনার ঘর থেকে ওরা ঘুঙুরের শব্দ শুনেছে, আর এমন কিছু ওরা ওই ঘরের ওখানে দেখেছে যার জন্য ওরা এক মুহূর্ত আর দাঁড়াবে না এখানে। বলছি এ বাবা, আমি তো কিছু শুনলাম না, আমি তো উপরে দাঁড়িয়ে আছি। বলছে ওরা কিন্তু আর এক মুহূর্ত দাঁড়াবে না। আমি বলছি দাঁড়া, আমি নিচে যাই। নিচে নেমেছি, ওরা ততক্ষণে চলে গেছে। আমার বন্ধু মানে প্রথম তলায় দাঁড়িয়ে, মানে একেবারে বাইরে বেরিয়ে যায়নি, ওরা যেমন বাইরে বেরিয়ে গেছে। নিচের তলায় মানে দ্বিতীয় তলায় নামলাম, কোনার ঘরটা দেখি খোলা। ওই ঘরটার বিবরণ যদি দিই, ওই ঘরটাই হচ্ছে সেই ঘরটা যেখানে ওই অঘটনটা ঘটেছিল। বাট মানে ওই যে মহিলার মৃত্যু যেটা, সেটা আমি কীভাবে বুঝলাম, সেটা একটা ঘরে ধরো এখানে একটা খাট আছে, পেছনে একটা ফটো ফ্রেম আছে, ধরো ওই খাটটার গায়ে আমি আগুন লাগিয়ে দিলাম, এবং ওই খাটের যে জায়গা আছে সেই জায়গা উপরে কালি থাকবে, এবং খাটের ওই শেপটা অনুযায়ী কালি থাকবে না, সেই রকম শেপে আছে, এবং কাঠকুঠো পোড়া অবস্থাতেই পড়ে আছে। এবং খাটের পিছনে একটা ফটো ফ্রেম আছে, সেই ফটো ফ্রেমে ওই মহিলার ফটো, কিন্তু ওই মহিলা যে কেমন দেখতে সেটা আমি বুঝতে পারছি না, কারণ ফটো ফ্রেমটা কিন্তু অলরেডি পুড়ে গেছে, কাঠগুলো সাইডে, কাঁচটা অবশিষ্ট আছে, কিন্তু কাঁচের গায়ে কালি, কিন্তু তুমি দূরের থেকে বুঝতে পারবে ওটা একটা মহিলার ফটো ফ্রেম, এবং ওখানে একটা ঘুঙুর ঝুলছে তলায়, ঠিক আছে। এবং আমি বললাম এই ঘুঙুরটার কি আওয়াজ, আমি হাত দিতে যাব। এবার আমার বন্ধু আমাকে ফোন করেছে, বলছে ভাই আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমার মনে হচ্ছে আমার আশপাশ দিয়ে কেউ চলে যাচ্ছে বারবার। আমি বলছি তোরাই কি শুধু রিয়েলাইজ করছিস, আমি কেন করছি না? আমি তো রিয়েলাইজ করতে এসেছি এখানে, আমি কেন করছি না? তোরাই রিয়েলাইজ করছিস শুধু। ও বলছে আমি আর এক মুহূর্ত থাকতে সাহস পাচ্ছি না, তুই প্লিজ আয়, এখান থেকে বেরিয়ে যাব। আমি বললাম কোনার ঘরটা কি তোরা খুলেছিস? ফোনেই বলছে কই না তো, ওরা তো কোনো ঘরই খোলেনি, ওরা তো বাইরে থেকে দেখছিল। আমি বললাম তোরা খুলিস নি, তা কে খুললো? এবার নিচে আসছি কথা বলতে বলতে, এবার দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা সিঁড়ির ঘরের জানলাগুলো কিন্তু আমি খুলেছিলাম, যেটা বললাম প্রথমে। বললাম জানলাগুলো বন্ধ করেছিস কেন, অন্ধকারে আসতে সমস্যা হয়? কোনো জানলাই আমরা বন্ধ করিনি। বলছি কী বলিস, এই বাড়িতে তোরা আছিস, আমি আছি, তোরা কেউ বন্ধ করিস না, তো জানলাটা কে বন্ধ করলো? ফোনটা কেটে দিল, ও ফোনটা কেটে দিল কিছু না বলেই। ও বলছে ভাই এখান থেকে একটা চিৎকারের শব্দ শুনে আমি ভয়তে ফোনটা কেটে দিয়েছি। বলছে তুই চিৎকারের শব্দ শুনছিস, আমিও তো সেম বাড়িতে আছি, আমি তো শুনলাম না, যে আমি এখান থেকে চলে যাব। এবার নিচে নামছি, তখন আমার মনে পড়ছে যে জঙ্গলের ভিতরে একটা ধোঁয়া দেখেছিলাম, ধোঁয়াটা না দেখে তো এখান থেকে যাওয়া যাবে, আর যাই হোক ধোঁয়াটা আমি দেখবো। এবার ও বাইরে বেরোচ্ছে, আমি বলছি একটু এদিকে আয়। মানে সিঁড়ির ঘরের পাশে যে ঘরটা, ওই ঘরের দুটো লোহার রড একটু যদি ভেঙে দাও বা ভাঙা অবস্থাতেই আছে, একটু সরিয়ে দিলেই তুমি নামতে পারবে ওর ভিতরে। এবার আমি বললাম চল ওখান থেকে নামি। ও বলছে আমি ওইসব করবো না, এই বাড়ির এমনিতেই বাজে অবস্থা, পোকামাকড় সাপের কামড়ালে শেষ হয়ে যাব, তার উপরে আমি উল্টোপাল্টা জিনিস দেখছি এখানে, আমার ভয় লাগছে। ওর সত্যি হাত পা কাঁপছে আমার সাথে দাঁড়িয়ে। এবার যেহেতু আমার বন্ধু হয়, এবার ও তো আর বারণ করতে পারে না যে ঠিক আছে তুই একা যা, আমি যাবো না, ওই রকম ব্যাপার। তো ও বললো ঠিক আছে আমি যাব, কিন্তু বেশি বাড়াবাড়ি করিস না, কারণ তোর এটা ওটা ধরে টানাটোনা স্বভাব, সমস্যায় পড়ে যাবে। এবার আমি ওই রডটা বাঁকাতে গিয়ে লোহায় আমার হাতের এই জায়গাটা কেটে যায়, ডান হাতের। আচ্ছা, বলে রাখা ভালো আমার হাতে ডায়েরি ছিল এবং একটা থলি ব্যাগ ছিল, এবং থলি ব্যাগের মধ্যে ছিল আমার তখন জয়েন্ট এন্ট্রান্সের মানে পরেই প্রিপারেশন নিতাম, বাট তখন থেকেই পড়ছি আমি, তো সেই সব একটা বই কিনেছিলাম, আর আমার যে ডায়েরিটা যেখানে স্ক্রিপ্ট লিখি ওই থলিটাতেই ছিল। আমি বললাম থলিটা তুই ধর, আমার হাতটা কেটে গেছে। ও বলছে অনেকটা কেটে গেছে, চল তাহলে চলে যাই, মানে আমাকে নিয়ে যাবে সেই চিন্তা। আমি বললাম না যাবো না, আমি যাবো, বেশি কাটিনি, আমার হাতটা চেপে ধরে রেখেছি। জানলা থেকে নামলাম, স্যাঁতস্যাঁতে পরিবেশ ওই জায়গাটায়, ঠিক আছে, এবং আমার হাতটা এইভাবে আমি ধরে আছি, এবং এইভাবে ধরে যখন হাঁটছি এই যে জায়গাটা দিয়ে রক্ত টুপটুপ করে পড়ছে ওখানে। ওই যে বড় বড় কচু গাছ, বড় বড়
ধানের শীষ টিস ওর ভিতরে হয়ে রয়েছে, ঘাস, যেহেতু বুঝতেই পারছো বহুদিন ধরে মানুষ যায় না, তো বড় বড় কচু গাছের পাতাগুলোর ওপরে আমার রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়তে পড়তে যাচ্ছে, এবং রক্তটা কিন্তু এমন ক্ষরণ হচ্ছে না যে প্রচুর পড়ছে, মনে করো 2-4 সেকেন্ড অন্তর অন্তর 1-2 ফোঁটা করে পড়বে এইরকম। ওর হাতে জিনিসপত্রগুলো আছে, দেন আমি আগে যাচ্ছি, হুট করে দেখুন ধরাস করে আওয়াজ হলো, ওই জায়গাটায় পৌঁছি, কি হলো, পেছন ফিরে দেখি ও নেই, ঠিক আছে। এবার ও বলছে ভাই তোল, নিচে ফিরে দেখি যে একটা তোমার পুকুর টাইপের আছে ওখানে, পুকুরের ভিতরেও পড়েছে, এই পুকুর জঙ্গলের ভিতরে, আচ্ছা মানে ছোট্ট পুকুর। এবার সেই পুকুরে বেশি জলও নেই। এবার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা সমতল ভূমি, আর পুকুরের ডিস্টেন্স এখান থেকে অতটা। এবার ও এখানের থেকে সরে গিয়ে ওখানে কিভাবে পড়লো, ও বলছে আমার মনে হলো কেউ একটা আমাকে পা ধরে টেনে ওর ভিতরে ফেলেছে। আমি বলছি তুই তোমার হাত ধরেছিলিস? ও বলছে আমাকে মনে হলো কেউ একটা টেনে এনে এখানে ফেলেছে। আমি বলছি মরেছে যে, তা আমি কেন দেখতে পাচ্ছি না তাকে? এবার আমি কিন্তু উল্টো হয়ে আছি, যে বাঁশঝাড়টা ছিল জঙ্গলে সেটা কিন্তু আমার পিছনে, এবার ধোঁয়াটা হয়তো ওখান থেকেই আসছিল, আমি এখনও আইডেন্টিফাই করতে পারিনি কোথা থেকে ধোঁয়াটা আসছে। এবার আমি ওর দিকে ফিরে বলছি তোর লাগেনি তো কোথাও? ও কিন্তু ডায়েরিটা ওখানেই ফেলেছে, ডায়েরিটা কিন্তু হাতে তোলেনি। ওকে হাত ধরে তুললাম, ও ঠিক আমার ঘাড়ের পাঁচ দিয়ে এইভাবে পেছন ফিরে তাকালো, একটা খড়খড় আওয়াজ হলো পিছনে, ঠিক আছে। আর ও চোখটা বড় বড় করে আমার হাতটা ঠিক এইভাবে খামচা মেরে ধরে, মানে এমন জোরে ধরেছে আমার হাতটা, মানে নখ বসে গিয়ে মাংস উপরে নেওয়া ফেলার মতো, নিয়ে দৌড়াচ্ছে ওখান থেকে। আমি বলছি দাঁড়া তো, কী হলো? জানলা দিয়ে ঢুকে বাড়ির ভিতরের দিয়ে নিয়ে গিয়ে একদম সোজা বাড়ির বাইরে নিয়ে গিয়ে ও পড়ে গেছে, গিয়ে ওর আর ওঠার ক্ষমতা নেই, হাঁপাচ্ছে ওখানে পড়ে। আমি বলছি কী হলো? তুই একটু ওঠ, বস। ও আর উঠতে পারছে না ওখান থেকে, মানে ওর হাত পা অচল হয়ে গেছে ওখানে। আমি ওকে তুলে বসালাম, একটু চোখে মুখে জল দিলাম। তুই কী দেখেছিস? ও বলছে যাকে আমি বারবার অনুভব করছিলাম ওটা সেই। কী দেখেছিস? সেটা মহিলা, তার গা হাত পা পোড়া, তার মুখটা আমি বুঝতে পারছি না, সে বাজেভাবে আমার দিকে তাকিয়েছে এবং সে হাওয়ায় চলছে, সে মাটিতে পা রাখছে না। আমি বলছি কি বলিস? তুই আমাকে বলতে পারতিস, আমি দেখতাম পিছন ফিরে, যে তুই কি পাগল, সব জিনিস তোর খিল্লি লাগে? আমাকে এইভাবে বলছে, চল এখান থেকে, আমি আর দাঁড়াবো না। আমি বলছি আরেকবার যাই, গিয়ে দেখি। আমি আবার বলছি হ্যাঁ, বলছে তোর দেবো একটা কানের গোড়ায়, আমি তোকে বলছি একটা এরকম হয়েছে, তুই আমার অবস্থা থেকে বুঝতে পারছিস না। এবার চলে আসলাম ওখান থেকে। এবার এসে এডিটিংয়ে বসেছি। আমি রাত জেগে কাজ করি, এটা আমার স্বভাব, পড়াশোনা সব কিছু আমি রাত জেগে করি। রাত তখন 3টে বাজে, ও তখন ঘুমায়, ঠিক আছে, ও অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। দেখি ফোন, যে কোনো অঘটন হলো নাকি? ফোন করে আমাকে বলছে যে আমি একটা স্বপ্ন দেখেছি। কী স্বপ্ন দেখেছিস? বলছে একটা মহিলা, যে যাকে আমি দেখলাম সে উপরের ঘর থেকে, ওই কোণার ঘর থেকে হামাগুড়ি দিতে দিতে বেরোচ্ছে, এবং সে হামাগুড়ি দিতে দিতে সিঁড়ি দিয়ে নামলো, নেমে ওই ঘরের ভিতর দিয়ে গিয়ে যে জানলা দিয়ে আমরা নামলাম সেখান থেকে ও নামলো হামাগুড়ি দিয়েই, এবং তোর যে রক্তের ফোঁটাগুলো ওই পাতার গায়ে লেগেছিল, পড়েছিল টপ টপ করে, সেগুলো সে চাটতে চাটতে গেছে ওখান থেকে, আর বলেছে যে খুব সুস্বাদু, একে পুরোপুরি টেস্ট করতে কত ভালো লাগবে। ওর ঘুম ভেঙে গেছে, আমাকে ফোন করে বললো এই কথা। আমার তখন মনে পড়লো ডায়েরিটা কোথায়, কলেই ওকে বলছি ডায়েরিটা কোথায়, এই যা ডায়েরি তো আনা হয়নি। যে ভাই আমার জয়েন্ট এন্ট্রান্সের বই আছে ওর ভিতরে, ওইটা তো আমার লাগবে, আমি টাকা দিয়ে কিনেছি, ডায়েরি না হয় পেজ বেশি ছিল না, আমি নাই ছেড়ে দিলাম। এবার ও বললো ভাই যাস না, আবার কিনে নিস, দরকার আমি 50% তোকে শেয়ার দিয়ে দেবো, তুই কিনে নিস আবার। আমি বলছি ঠিক আছে, তুই কি বেরোবি সকালবেলা? কারণ আমরা জগিংয়ে যেতাম ভোরবেলা। ও যা স্বপ্ন দেখেছে ওর আর সাহস হয়নি। প্রথম দিন গেছিলাম বাইকে 2জন মিলে, আর ওরা আলাদা গেছিল। পরের দিন আমার একটা সকারের সাইকেল ছিল, সেইটা নিয়ে ভালোই ভোরবেলা স্পিডে চালাতে চালাতে গেছি ওখানে একা, যে যাই হোক আমি একা যাব, একা দেখব কি হয়। এবার বাড়িটার সামনে গেলাম, বাড়িটা এইবার খুব ভয়ানক লাগছে। তখন যেদিন এসেছিলাম অতটা ভয়ানক লাগছিল না, হুট করে ওই দিনই যেন একটু বেশি ভয়ানক লাগছে। একা গেছি তাই কি জানি না। এবং বাড়ির সামনে গেলাম, গিয়ে বেড়ার ভিতরে আমি সাইকেলটাকে স্ট্যান্ড মারলাম, মেরে ভিতরে ঢুকেছি। এবার প্রচুর বাদুড় এসে একটা অ্যাটাক করা টাইপের করলো আমার উপরে, ঠিক আছে, তাও কোনো রকমে বেরিয়ে, কারণ এটার এক্সপিরিয়েন্স আছে, প্রথম দিনই হয়েছিল। দরজাটা খুললাম, খুলে একটা জিনিস দেখে খুব অবাক হলাম, মেঝেতে ধুলোর আস্তরণ ছিল। আগের দিন এত দাপাদাপি করলাম, খেয়াল করিনি আমি,
আসার সময় যে দাগগুলো আছে কি নেই, আজকে যখন আমি ঢুকছি মেঝেতে একটা দাগ নেই, পুরো মেঝেতে একটা দাগ নেই। আমি আস্তে আস্তে একবার সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, ওই ঘরের দরজাটা বন্ধ, আমি ঠেলা দিয়ে খুললাম, ঘুঙুরটা নেই ওখানে, ঘুঙুরটা টোটালি নেই ওখানে। আমি হাত দিতে যাচ্ছিলাম প্রথম দিন দেখে, বাট ঘুঙুরটাই নেই ওখানে। তারপর কি হলো, এবার পরপর ঘরগুলো দেখছি জানলা খোলা ছিল, দরজা খোলা ছিল, এবং মনে হচ্ছে প্রত্যেকটা ঘরের কিছু না কিছু জিনিস মিসিং। কোথাও একটা চেয়ার ছিল, কোথাও একটা আলমারি ছিল। একটা ঘর সামনে দেখলাম, আমার স্পষ্ট এখনো মনে আছে, সেই ঘরের ভিতরে একটা চেয়ার ছিল একদম ঘরের মাঝ বরাবর রাখা। পরের দিন সকালে গিয়ে দেখি সেই চেয়ারটা নেই। এবার সিঁড়ি দিয়ে উপরে উঠছি, দেখলাম কি পরিস্থিতি, এবার নিচে নামলাম যে আমার যেখানে যাওয়ার কথা আমি যাই, এটা না হয় পরে দেখি। এবার ওই রডটা ফাঁকা করা, ওইভাবে জানলাটা খোলাই আছে। আমি গেলাম, গিয়ে জানলা দিয়ে নামলাম, নেমেই আমি পাতার দিকে তাকিয়ে মানে মেরে যাওয়া যাকে বলে। আর আমি যেন কি বলবো আর বুঝতে পারছি না, সত্যি ওই পাতার ওপর থেকে রক্তগুলো চাটা, বা তুমি যদি এইভাবে মুছে দাও রক্তগুলো একদম ওই রকম। আর শুধু একটা দুটো না, প্রত্যেকটা পাতা যেগুলোতে আমি ওইভাবে পড়তে পড়তে গেছে। বলছিস? হ্যাঁ, আমি তো দেখে প্রথমত এমনিতে আমার ভয় লাগে না, আমার তো ওইসব করতেই ভালো লাগে না। ওইটা দেখে আমি মেরে গেছি, আমি কি আগে পেছাবো না পেছনে পেছাবো আমি বুঝতে পারছি না। এবার মাটিতে অনেক রক্তর ফোঁটা পড়েছিল, বাট আমি বুঝতে পারছি না, যেহেতু স্যাঁতস্যাঁতে মাটি টেনে নিয়েছে হয়তো। আস্তে 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 গেলাম, পেছনে মনে হলো ঢপাস করে কোনো একটা গাছের ডাল ভেঙে পড়লো। এবার আমার একটু গা ছমছমে লাগছে ব্যাপারটা। একটা গাছ দেখেছিলাম যে গাছের তলায়ও বেসিক্যালি পড়ে গেছিলো, সেই গাছটায় পাতা ছিল কালকে, এবং আজকে যখন গেছি সেই গাছটা ন্যাড়া পুরো। মানে একদিনের মধ্যে, একদিনও না এক বেলার মধ্যে জায়গাটা কেমন চেঞ্জ হয়ে গেল। সেই দিন যেদিন দেখলাম যে গাছের কোনো পাতা নেই, এবং নিচের যে জায়গাটাও পড়ে গেছিলো পাতায় পুরো ঢেকে গেছে। এখন আমি বুঝতে পারছি ওখানেই আছে আমার ডায়েরিটা, এবার খুঁজতে হবে। এবার ডায়েরিটা হাত দিয়ে দিয়ে খুঁজছি, ব্যাগটা পেয়েছি, এবং ওইটা দেখে আরও শক হয়ে গেলাম। বইটা তো ঠিকঠাক আছে, বাট আমার ডায়েরির উপরে আগে একটা জিনিস পাওয়া যেত, তোমার হয়তো মনে থাকলেও থাকতে পারে, 3D স্টিকার, যেখানে ABCD লেখা থাকতো। এবং আমি কি করেছিলাম, ডায়েরির উপরে আমার ফটোটা প্রিন্ট আউট করে মেরে আমার যে নামটা পুরো সৌরভ নাথ ওখানে লেখা ছিল ওই ওয়ার্ড দিয়ে, কেউ একজন এইভাবে ধরে খামচা মেরে ওইটাই পুরো উপড়ে ফেলেছে সামনে থেকে। আর ওই যে ডায়েরির যে মেন পার্টটা উপরে, ওইটার উপরে আঙুল দিয়ে দিয়ে আছড়েছে, আছড়ে ছিঁড়ে ফেলেছে উপরে খুঁতিয়ে খুঁতিয়ে। বলছি এটা কি করলো এখানে তো কোনো পশু পাখির কাজ না, আর ছিললেও কোথায় ফেলবে সেটা? আমার নাম লেখা ছিল ওই জিনিসটাই আর নেই ওখানে। আশেপাশে খুঁজছি, ওটা আর পাচ্ছি না। ঠিক আছে, ওইটা তুলে নিয়েছি হাতে, এইবার যে উল্টো ঘুরে যাব হবে না, আমার ভিতরে সেই কিকটা আমাকে যেতে দিচ্ছে না। দেখি তো আস্তে আস্তে যে কি আছে ওই বাগানটার পিছনে, ধোয়া উঠছিল কিসের, বাগানটার দিকে আস্তে আস্তে এগোচ্ছি আমি যে দেখবো কি আছে। বাগানটার ওখানে যেই গেছি আমি আর রাস্তা চিনতে পারছি না, মানে জঙ্গলের মিডিলে ওটা, এবং চারিদিকেই একই রকম, মানে বড় বড় গাছ, ছোট ছোট গাছ, এবং তুমি ওখান থেকে রাজবাড়িটাকে দেখতে পাবে না, এত গাছ ওখানে। ঠিক আছে, মিডিলে গিয়ে আমি আর বুঝতে পারছি না যে আসলাম কোথার থেকে। আচ্ছা, ওইটা একটা মাথায় আছে। এবং আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই বাঁশ বাগানটার পিছনে গেছি, গিয়ে দেখি কমসে কম 8-10টা কুকুরের কঙ্কাল, 10-12টা বেড়ালের কঙ্কাল। কুকুর বিড়ালের কঙ্কাল? কুকুর বেড়ালের কঙ্কাল। এবার কুকুর বেড়ালগুলো কিভাবে ওখানে অতগুলো গেল সেটা আমি জানি না, প্রচুর কঙ্কাল ওখানে, এবং চারিদিকে ছিটিয়ে আছে। ঠিক আছে, এক জায়গায় নির্দিষ্ট স্থানে না, ওটা ছিটিয়ে আছে। ওখান থেকে একটা বাজে গন্ধ আসছে। আমি ভাবলাম যে উল্টো পায়ে চলে যাই, ফালতু এখানে দেখার কিছু নেই। যেতে গিয়ে আর খুঁজে পাচ্ছি না জায়গা। এইবার ওই যে পুকুর পাড়টা এক সাইড শুকনো ছিল, যেখানে ও পড়ে গেছিলো, আমি ভালোভাবে ফোকাস দিলাম যে কোন দিকটা শুকনো আছে, সেই দিকটায় গিয়ে আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করলাম। এবার হাঁটতে হাঁটতে জানলা অবধি গেছি, দেখি জানলাটা ভেজানো। এবার কথা হচ্ছে, তুই যখন নেমেছিলি খুলে নেমেছিলি? হ্যাঁ। তুই ভেজাসনি? না, জানলাটা ভেজানো। এবার আমার হুট করে আগের দিন মনে পড়ে গেল যে সিঁড়ির ঘরের জানলাটা ওরা বলেছিল যে ওরা ভেজায়নি, ওটা কে আপনা আপনাই ভেজিয়ে দিয়েছিল বা ভেজিয়ে গিয়েছিল প্রথম দিকে বললাম। এটাও কি সেম কেস? অটোমেটিক কি এখানে জানলা ভেজিয়ে যায় নাকি? এবার ভয় তো লাগছিল হালকা, সেভাবেও লাগছিল না, কারণ আমার ভালো লাগে এসব করতে। খুলেছি জানলা, খুলে ভিতরে ঝাঁপ মেরেছি। যেই ঝাঁপ মেরেছি জানলাটা আবার অটোমেটিক দুম করে বন্ধ হয়ে গেছে। এইবার এইটা দেখে
আমার এবার একটু ভয় লেগেছে যে কীভাবে জানলাটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। এবার আমি তো কাউকে দেখতেও পাচ্ছি না যে টেনে বন্ধ করবে, আমি তো ভিতরে ঝাঁপ মেরেছি, যদি এইদিকে কেউ থাকে আমি তো দেখতেও পাচ্ছি না। এবার অন্ধকার পুরো ভিতরটা, এবং সামনে কিছু দূর এগিয়ে গিয়ে কিন্তু বাড়ির দরজা, সেটাও কে বন্ধ করে চলে গেছে। এবার পুরো বাড়ির ভিতরে আমি আটকা পড়ে গেছি। এবার পুরোটা অন্ধকার এবং আস্তে 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 এগোচ্ছি। এবং তখন বলে রাখা ভালো, এটা যে টাইমের কথা, তখন কিন্তু আমরা মোবাইলে অত ইন্টারনেট মারতাম না, যেমন জিও আসার পরে আমরা মারি, অল্প অল্পই মারতাম। তো আমরা যে মোবাইল ক্যারি করবো সবসময় এমনটাও নয়, একটা কিপ্যাড মোবাইল আমার কাছে থাকতো, এমনি ক্যারি করবো, আর একটা শুটিংয়ের জন্য থাকতো, বাড়িতে চার্জ দিয়ে বসিয়ে আমি বাইরে বেরোতাম। তো ওটা আর বের করিনি পকেট থেকে। আমি আস্তে আস্তে অন্ধকারের ভিতরেই যাচ্ছি। মনে হলো যে মেঝের উপর দিয়ে যাওয়ার সময় এইভাবে কেউ একটা পাটা রেখেছে, তার উপর আমি পা দিলাম। আমি বুঝতে পারলাম যে কোনো একজন মানুষের হাতের ওপরে কি পা দিলাম, দ্বিতীয় একটা পা দিয়েছি এবং এইভাবে তার পরের হাতটা দেওয়া, আর আমার পাটা বেঁধে আমি আছাড় খেয়ে পড়েছি মেঝের উপরে। এবং ওখানে পড়ার পর ধুলো নিচে, এবং মুখটা পুরো আমার বাড়ি খেয়েছে মেঝেতে এইভাবে ধপ করে, আর ধুলোটা চোখে মুখে গিয়ে ঢুকে আমার কাশি লেগেছে ওখানে। তখন কাশি লেগে আমি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি, চোখটা ঠিক এইভাবে বন্ধ করে আছি। আর আমার মনে হচ্ছে আমার পাশ দিয়ে কেউ একজন হাঁটছে, গোল 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 করে, গোল 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 গোল। আমি চোখে দেখতে চাই, আমি বসে থেকে এইভাবে চোখ ডলছি, কেউ একটা হাঁটছে। আমি এবার দিশেহারা হয়ে দৌড়াবো এমন অবস্থা আমার। দৌড়ে ঘরের থেকে বেরিয়েছি, তখন আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না, দরজাটা খুলতে যাবো, টাইট লাগছে। এবার আমি দুমদাম লাথি মারছি ভিতর থেকে দরজায়, যাতে দরজাটা খোলা যায়। দরম করে 4-5টা লাথি মারার পরে একটা মারলাম, দরজাটা খুলে গেল। বাইরে বেরিয়ে এবার যেটা বললাম, যেটা ছিল জল রাখার একটা পাত্র, ওইটাই গিয়ে, জলটা অবশ্য খারাপ জল ছিল, কিন্তু আমার ওই মুহূর্তে দেওয়াটা খুব জরুরি ছিল, ওই জলটা আমি চোখে মুখে দিয়েছি। দিয়ে ঘরের ভিতরে তাকিয়েছি। আরও একটা শখ, আমি এতক্ষণ দাপাদাপি করলাম ভিতরে, মেঝেতে একটা পায়ের দাগ নেই। ভিতরে আমি বাইরে বেরিয়ে গেছি। এবার পেছনে ফিরে আবার একটা থপ করে আওয়াজ হলো, আবার ঘরের ভিতরে তাকিয়েছি, ঠিক এত বড় একটা ব্যাঙ, চোখটা লাল, থপ করে একটা লাফ মারলো, ওর পায়ের ছাপটা পড়লো ধুলোর ভিতরে, আর একটা লাফ মেরে আমার দিকে এগোলো, মানে ঘরের বাইরে বেরোয়নি, আমার দিকে আসছে। এবং আমি এটা দেখছি ওর পায়ের ছাপটা পড়ছে মেঝেতে, আর ওর চোখ দুটো লাল, আর বিশাল বড় ব্যাঙ। ঠিক আছে, কেন জানি না আমার মনে হলো আর দাঁড়াবো না এখানে, চলে এসেছি ওখান থেকে। এসে বাড়ির থেকে বেরোলাম, বেরিয়ে আমার সাইকেলটা নিয়ে বেড়ার বাইরে বের করে এবার চালাবো। এবার বলে রাখা ভালো এক্ষেত্রে যে রাজবাড়িটা যাদের, তারা তো রাজবাড়িতে থাকে না, কিন্তু তারা নতুন বাড়ি করেছে, সেটা রাস্তার ধারে। আর রাস্তার ধার থেকে রাজবাড়ির ডিস্টেন্স প্রায় 5 মিনিট, আর অনেকটাই ডিস্টেন্স, ওইভাবে গাছগাছড়া। বলছি ঠিক আছে, একটা ভয়াবহ এক্সপিরিয়েন্স হয়ে গেল, জিনিসটা তো পেয়েছি, ঠিক আছে, কাজের কাজ হয়ে গেছে। রাস্তা দিয়ে আসছি, হুট করে দেখি সাইকেলের চেন পড়ে গেছে। এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, লাস্ট 1 বছরে আমার সাইকেলের চেন কখনো পড়েনি। চেনটা তুললাম, ওখানে বসে মনে হচ্ছে যেন কিছু একটা পাশ দিয়ে যাচ্ছে, কিছু একটা করছে, যেমন আমরা পেছন ঘুরে কাজ করলে হয়, ওইভাবে সাইকেলটা ঠিক করে আবার চালালাম। 2টো প্যাডেল মেরেছি, আবার পড়েছে চেন। এইবার সমস্যা হয়ে গেছে যে আবার বসেছি, কানের পাশ দিয়ে মনে হলো যেন একটা ফু দিয়ে চলে গেল হালকা করে। হ্যাঁ, পেছনে ঘুরলাম, তাড়াতাড়ি করে সাইকেলের চেনটা তুলেছি। এইবার আমি টেনে বেরোবো এখান থেকে। টেনে 4-5টা প্যাটেল করেছি, আবার চেন পড়েছে, মরেছে যে। এইবার আমি বেশ রাগের সাথে সাইকেলে 2-3টে লাথি মেরে নিয়েছি, এইবার চেন পড়তে আমি এখানেই ফেলে রেখে চলে যাব। তারপর চেন তুলেছি, এবং সাইকেলটা যখন চালাচ্ছি এবার মনে হচ্ছে আমার পেছনে কেউ একজন বসে আছে, কারণ সাইকেল ভারী লাগছে, প্রচণ্ড ভারী লাগছে। প্যাটেল করছি, যাচ্ছে না এমন মনে হচ্ছে। করতে করতে রাস্তার ধারে আসলাম, ওঠাবার মেন রোডে উঠে গেছি। এবার আর সমস্যা হচ্ছে না। এবার সারাদিন ধরে এডিটিংয়ে বসবো, যে আপলোড করতে হবে। এইভাবেই কিছুটা সময় গেল। তারপর বিকালে আমার একটু জায়গায় দেখতে যাওয়ার কথা ছিল, যে পরবর্তী কি করব। দেখতে গেছি, মাঠের মাঝখান দিয়ে আমি যাচ্ছি, যে জায়গাটায় গেছি দেখতে সেই জায়গাটার বিবরণ দিচ্ছি। এবং সরু রাস্তা, 2 পাশে মাঠ, সন্ধ্যা হয়ে এসেছে তখন। বিকাল থেকে দেখছি আসার সময় সন্ধ্যা হয়ে গেছে। কেউ যেন মনে হচ্ছে আমার নাম ধরে ডাকছে, আচ্ছা, সৌরভ সৌরভ, এরকম ভাবে, মানে খুব রাগি রাগি কণ্ঠে, আর একটা মহিলা কণ্ঠ, খুব দূর থেকে আসছে। এটা তুমি যে বলতে পারো তোমার পাশে বসে কেউ ডাকছে, এটা যদি মাঠের একদম কোণার থেকে কেউ ওইভাবে ডাকে বসে থেকে, এক্স্যাক্ট ওই রকম একটা সাউন্ড আসবে। আমি বললাম যে ও হয়তো ফোন করে আমাকে অনেক কিছু বলছে, যে দেখছি তা দেখছি, ও 24 ঘন্টা তো আমাকে বলতেই আছে। এখন যে ওই জন্যে কি আমি এইগুলো শুনছি, হতেই পারে। এইসব যখন
এটা আমি খেয়াল করে দেখেছি, যখন কোনো মানুষ বলে, একটা ঘটনার মধ্যেই আমি এটা বলছি, ধরো ভালো কিছুই বলছে, সে পারে না সেটা ভালো, বাট ডে বাই ডে সেটা তার ভালো হয়। আর খারাপ কিছু যদি সে ক্রমাগত শুনতে থাকে সেটা খারাপটাও হয়। হ্যাঁ, তো এক্স্যাক্টলি আমার মনে হচ্ছে যে সেটাই হচ্ছে আমার সাথে। ঠিক আছে, আমি একটু অ্যাভয়েড করলাম। আবার রাত 3টের দিকে, তখন আমি পড়ছি, কাজ করছি না, আবার ফোন করেছে। ফোন করে ও এবার গলা কাঁপছে ওর, ওকে কিন্তু আমি জানাইনি যে বইটা আমি এনেছি। ঠিক আছে, ও বলছে তুই কি আবার কোনো কাজে গেছিলি? আমি বলছি না তো। সত্যি করে বল। আমি বলছি না। বলছে আমি আবার স্বপ্ন দেখেছি। ও আমাকে বলছে ও বারবার আসছে কেন এখানে, ও বারবার কেন আসছে, ঠিক এইভাবে বলছে। ও যে এইসব এখানে করে গেল, এইসব যেন কেউ না দেখে, এইসব যদি কেউ দেখে তাহলে ওকে কিন্তু আমি জ্যান্ত ছাড়বো না, ওকে কিন্তু আমি মেরে ফেলবো, এইভাবে বলছে। সাবধান করো। আমাকে ফোন করে ঠিক এইভাবে বলছে। আমি বলছি যে তুই শিওর যেটা তুই দেখছিস, রোজ রোজ একই স্বপ্ন দেখছিস, তুই মেন্টালি ঠিকঠাক আছিস তো? না হলে বল, আমি দেখছি। মানে সিরিয়াসলি ওকে বলেছিলাম। অনেক সময় প্রবলেম থেকেও আসে অনেকের। তো এমনিতে সেই টাইমটায় আমার একটু প্রবলেম চলছে লাইফে পার্সোনালি। তো আমি ওইসব শুনলে একটু ইরিটেটই হচ্ছিলাম তখন, যে কি বলতে চাইছে বারবার, মানে ভয় পাওয়ার পরিবর্তে। ঠিক আছে, এইভাবে আরও একদিন গেল। ও একটু গোলগাল টাইপের ছেলে। ঠিক আছে, তোমার এই 2-3 দিনে ওর চেহারার খুব অবনতি হয়েছে। আমার বাড়িতে আসছিল না 2 দিন ধরে। ও একদিন সন্ধ্যাবেলা এসেছে, দেখি রোগা হয়ে গেছে, চোখ টোক বসে গেছে। ওর চেহারা দেখে মনে হচ্ছে যে 8-10 দিন জ্বরে ভোগার পর লোকের যেমন অবস্থা হয় ঠিক তেমন অবস্থা। এবং আমি ওকে বললাম তোর কি শরীর খারাপ করেছিল? ও বলছে না না, একটু চিন্তা পড়ে গেছিলো এটা ওটা নিয়ে। আমি বলছি ওদের কি হলো, যে ওরা চলে গেল, ওরা কি পেমেন্ট নেবে না? বলছে ওরা তোর সাথে কথা বলবে না। বলছে কেন, আমি এমন কি করলাম? আমি তো কিছুই করিনি। বলছে ওরা ওখান থেকে কোথায় একটা গেছিলো, গিয়ে ওরা মাদুলি নিয়েছে, ওরা নাকি উল্টো পাল্টা দেখছিল। ঠিক আছে, এবার মাদুলি নিয়েছে ভালো কথা, আমি কি মাদুলি কেড়ে নেবো? আমার সাথে কথা বললে কি হবে? বলছে ওরা বলেছে তোর সাথে যদি এখন সম্পর্ক ওরা রাখে ওদের কপালে বিপদ আছে। বলছে আমি এমন কি করছি যে আমার বিপদ আছে ওদের? বলছে আমার মনে হচ্ছে আমারও ওখানেই যেতে হবে, তোর থেকে দূরে থাকাটাই ভালো। আমি বলছি তুইও এমন বলছিস? যে আমার এখন নিজের মনে হচ্ছে, আমি যে দেখছি আমার আশেপাশে। আমি বলছি ঠিক আছে, তুইও একবার গিয়ে দেখা। এবার আমি ওকে বললাম ভিডিওটা কিন্তু আমার রেডি আছে, আর একটু কিছু হয়ে গেলেই একটু কালার গ্রেড ফেড করে আমি আপলোড করব। ওই দিন আমার রাত্রে ফোন করেছে, বলছে ও কিন্তু তোকে ছাড়বে না, ও কিন্তু তোকে মেরে ফেলবে, আমাকেও কিচ্ছু করবে না। ও আমাকে বলছে তোকে আমি কিছু করবো না, তুই তোর বন্ধুকে সামলা, তোর কিন্তু প্রচুর বিপদ আছে। আমি বলে দিলাম। আমি বলছি বিপদ আর কি থাকবে, বিপদ আসলে মোকাবিলা করে নেব। বলছে তুই সব কিছু পাখামি হিসেবে নিস না, কারণ আমি যাকে দেখছি তুই তাকে এখনো দেখিসনি, তাই তোর এত কথা। তুই যদি তাকে দেখতিস তাহলে তোর গলা দিয়ে কথা বেরোতো না। তারপর আমি বললাম চল তোকে নিয়ে একটা মন্দিরে পুজো দিতে যাই। এখানে বলে রাখা ভালো, একটু শিব মন্দিরে আমি খুব যাই, আমি মহাদেবের একটু ভক্ত। ঠিক আছে, রোজই আমি প্রায় যাই, কিছু কিছু দিন হয়তো মিস হয়ে গেল, যাই। ওকে ওখানে নিয়ে গিয়ে একটু পুজো দেওয়ালাম। পুজো টুজো দেওয়ার পর ওর নাম করে একটু পুজো দিল, একটু বসলো মন্দিরে। তারপর থেকে ওর স্বপ্ন আসাটা বন্ধ হলো। আচ্ছা, বন্ধ হওয়ার পর এইবার পুরোপুরি যে সিনটা চলছে সেটা আমার সাথে চলছে। কালার গ্রেড করতে তো বাকি। এরপর আমি যেখানেই যাচ্ছি আমার মনে হচ্ছে আমার পাশ দিয়ে কেউ একটা চলে যাচ্ছে, আমার কানের পাশে এসে কেউ কিছু একটা বলতে চাইছে, যার কথাটা আমি বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি বলতেটা কি চাইছে। এইভাবে শুয়ে আছি রাত্রে, মনে হচ্ছে আমি এই দিকে ফিরে শুয়ে আছি, ওই পাশে কেউ একজন শুয়ে আছে আমার খাটে। এবার আমার ঘরে অনেক বেড়াল ঘুমায় আমার সাথে। ঠিক আছে, আর বাইরে থাকে কুকুর, একটা কুকুর আর 3টে বেড়াল আছে আমার। ওই রকমভাবেই আমি ঘুমাই। সকালে ঘুম থেকে উঠেছি, ওকে বললাম যে চল আজকে জগিংয়ে যাই। ও বলছে আমি যাব না। তুইও যাস না, তুই বাড়ি থাক। বলছি একটা জিনিস হয়েছে তার জন্য সব কিছু তুই বন্ধ করে দিবি? বলছে হ্যাঁ, আমি আর বেরোবো না জগিংয়ে, এবং আমার যা রুটিন তাই রুটিন, যাই চলুক আমার লাইফে, আমার ডিপ্রেশন চলুক, যাই চলুক, আমার রুটিন আমি মেনটেন করবোই। আমার সকালে করে যেতে হবে, মানে যেতে হবে, কাজ করবোই। সকালে করে বেরিয়েছি, ভোরবেলা গেছি। রাস্তায় বেরোনোর পর মর্নিং ওয়াকে কিন্তু খুব কম লোকই যায়, অত ভোরবেলা 4টের দিকে। দেখছি কুয়াশা কুয়াশা টাইপের চারপাশে আমার ঘিরে ধরেছে। মানে ওটা এমনও হতে পারে যে হয়তো অতটাও ধরেনি, বাট আমি ওই টাইমে আমার বেশি মনে হচ্ছে যে একটা কুয়াশার আবরণ যেন চারপাশে ঘিরে ধরেছে।
একটা আওয়াজ পাচ্ছি, আমি স স করে একটা আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে কেউ একজন আমাকে কিছু বলছে, কেউ একজন আমার কিছু করতে চাইছে, পিছনে কেউ আছে, সামনে কেউ আছে, মানে এরকম মনে হচ্ছে। আমি তাকাচ্ছি এইভাবে। তো তারপর ভিডিও আপলোড মানে রেডি হয়ে গেছে। আমি ওকে বললাম যে আজকে আমি একটা বাড়ি দেখতে যাব এবং বাড়ির পিছনে একটা নদী আছে, ঠিক আছে? তো আমার বাড়িটার সাথে কিছু না, আমি ওই নদীটা দেখতে যাব, নদীটা দেখে চলে আসবো, তুই চল আমার সাথে। বলছে ভাই তুই তো যাবি ওই সন্ধ্যের দিকে, তাই না? মানে সন্ধ্যা আস্তে আস্তে তো সন্ধ্যে করে ফেলবি, আজকে অমাবস্যা আছে। বলছে তো অমাবস্যা আছে কি? বলছে অন্ধকার হয়ে যাবে, ওইসব জায়গায় আলো থাকে না। ঠিক আছে, অন্য দিন যাব। ভিডিওটা আমি আপলোড করেছি সন্ধেবেলায় করে, একটু বাইরে বন্ধুরা মিলে আড্ডা ফাড্ডা মেরে এসে বাড়ি দেখছি কটা কি ভিউজ টিউজ হলো, ভালোই তখন চলছিল ভিডিওটা। বাহ, এটাই তো ভালো এঙ্গেজমেন্ট পেলো, আমি খুব খুশি হয়েছি। ঠিক আছে, অন্য লাস্ট 3-4টে ভিডিও তুলে না ওটাই বেশি ভিউজ হচ্ছিল। ভিডিওটা ছেড়ে আমি ঘুমিয়েছি আনন্দের সাথে। রাত্রে উঠেছি, উঠে কাজটা একটু করে নিয়েছি, কারণ রাত্রে আমার কাজ করতে হয়। করে 3-3:30 নাগাদ আবার একটু শোয়ার চেষ্টা করছি। তখন দেখছি আমার কুকুরটা বাইরে ভীষণভাবে চিৎকার করছে, আউ করে ডাকছে। ঠিক আছে, মানে খুব কম কুকুর ওইভাবে ডাকে, ঘেউ ঘেউ করেই ডাকে। ঠিক আছে, ওইভাবে ডাকছে। আমি বলছি কী হলো, অন্য কোনো কুকুর টুকুর কি আসলো? এবার দরজাটা খুললাম, কিছু দেখতে পেলাম না, ওরও ডাক বন্ধ, অন্ধকার ভিতরে এই বাইরেটা। দরজাটা বন্ধ করে দিলাম, আমি শুয়ে পড়েছি। বিড়াল দুটো নিচে, একটা বিড়াল আমার পাশে। ভোর হলো, উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছি, দেখি এবার একটু রেডি হয়ে মর্নিং ওয়াকে যাবো। আমার মুখের এই জায়গাগুলো আর হাতের এইসব জায়গাগুলো স্ক্র্যাচের দাগ। কেউ যদি এরকম নখ দিয়ে এইভাবে আছড়ায় দুই মুখে, ঠিক ওই রকম দাগ পড়ে যাবে মুখে। এগুলো কীভাবে হলো? বিড়াল করলো নাকি? কারণ বিড়াল ওইগুলো করে, ঠিক আছে, বিড়াল যদি পাশে ঘুমায় দাগ দেয়, কিন্তু এতটা দাগ কীভাবে দিয়ে দিল মুখের ভিতরে? ঠিক আছে, দিয়েছে। এবার বন্ধুকে ফোন করবো যে আজকে কি যাবি জগিংয়ে, এটা জিজ্ঞেস করার জন্য। দরজাটা খুললাম, দেখলাম কুকুরটা উল্টো হয়ে শুয়ে আছে, মানে ওর পিঠটা নিচে, পা দুটো উপরে। কুকুর বিড়াল সম্ভবত তাদের মালিকদের দেখলে ওই রকম করে, যে একটু আদর করা টাইপের। আমি বলছি কী ব্যাপার, সকাল সকাল শুরু হয়ে গেছিস? পেটে হাত দিতে গেছি, ওইভাবে হাতটা দিয়ে আমি দাঁড়িয়ে গেছি। আমার আর হাত নড়ছে না, শক্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, মানে ও মারা গেছে রাত্রে। আর আমি ঠিক ওখানে চুপ, ওইভাবেই মরে রয়েছে দরজার সামনে। এবং আমার জাস্ট মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, আমি ঘাড় ঘোরাতে পারছি না, আমি ওইভাবে মেরে দাঁড়িয়ে গেছি। এবং আস্তে আস্তে পকেট থেকে ফোন বের করে আমি ওকে ফোন বলছি, একটা কেস হয়ে গেছে। কি হয়েছে? ওর নাম ছিল টমি মারা গেছে। কিভাবে আমি জানি না, কালকে ডাকছিল, আমি দরজা খুললাম, কিছু দেখতে পেলাম না, এখন সকালে উঠে দেখি মারা গেছে। আমি বলছি আমি তোকে বললাম ভিডিওটা তুই ছাড়িস না। ও উল্টো দিক থেকে ওই কথাটা বলছে, বলছে আমার ভিডিও ছাড়ার সঙ্গে কি? আমি এইভাবে আস্তে করে বললাম, তখন গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। আমি বলছি ওর জন্যই কি হয়েছে? বলছে তুই তো ওইসব কিছু না করেও তো থামছিলিস না। বলছে আমি কি করেছি? আমি তো যে ভিডিওটাই আপলোড করলাম। তুই দাঁড়া, আমি যাচ্ছি। আসলো, কুকুরটা ওইভাবে উল্টে পড়ে আছে। ঠিক আছে, এবার ও আমাকে ক্রমাগত এটাই বোঝাচ্ছে, ওই যে মহিলা, ওই যে প্রেতাত্মা, সে তোর পেছনে পড়েছিল, কালকে তোর কোনো ক্ষতি করতে আসছিল, এবং তখন তোর কুকুরটাকে বাধা দিয়েছে, আর সেই জন্যে ও নিজের প্রাণ ত্যাগ করেছে তোর জন্য। আমি বলছি কি বলিস তুই? এটা কখনো হতে পারে না। যে এটাই হয়েছে, তুই তো তাকে দেখিস নি, তুই তো তাকে রিয়েলাইজও করিস না, তোর সাথে কিছু প্রবলেম আছে কিনা তাও জানি না আমি, যে তুই কী ধাতুতে গড়া, তোর জন্যে ওর এমন হলো। আমার তখন রাগ উঠে গেছে, তখন অত মাথায় নেই। ঠিক আছে, এবার ও স্কুটি নিয়ে এসেছিলো আমার বাড়িতে, আমি নিজে স্কুটিটা নিয়ে ওর পিছনে ওই বাড়ির সামনে গেছি, গিয়ে দেখি দরজাটা বন্ধ। ঠিক আছে, ভিতরে ঢুকেছি, দুমদাম লাথি মেরেছি দরজার ভিতরে। তুই যদি এরকম কিছু করে থাকিস তুই সামনে তুই আমাকে বল, তুই কেন কুকুরটাকে এমন করলি? কারণ আমার একটা খুব ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি পশুপাখি খুব ভালোবাসি। তাদের সঙ্গে যদি কেউ কিছু করে, আমার নিজেকে মালটাও ঠিক আছে, কিন্তু ওদেরকে কিছু বলা যাবে না। এইরকম উল্টোপাল্টা কথাও বলেছি ওখানে, কিছু দাঁড়িয়ে উল্টোপাল্টা লাথি ফাথি সব মারছি দরজায়। ও আমাকে টেনে নিয়ে যাবে যে কী করছিস তুই, এটা পাগলের মতো, এটা করে আরও ক্ষতি ডেকে আনছিস পরিবারের। আমি বলছি এর একটা জবাব তো শুনেই যাব, আমাকে তো এর জবাব দিতেই হবে। যে সে আমাকে বলতে পারতো যা করেছে আমি করেছি, তোর মতে যদি তাই হয়, সে এমন কেন করবে? দরজায় আবারও লাথি মারছে, দরজাটা কিন্তু খুলছে না।
ওই যে মন্দিরে আমি গেছিলাম, ওই মন্দিরে আবার নিয়ে গেছে। ও বলছে তুই কিন্তু বুঝতে পারছিস না, তুই খুব ভুল করছিস, এরপরে এমন ক্ষতি হবে কেঁদে কুল পাবি না, তুই জানিস না তুই কার সাথে লাগতে যাচ্ছিস। পুরোহিত আমাকে বলছে তোমার রক্ত গরম, তোমার বয়স অল্প, এক্স্যাক্ট এই কথাটা বলেছে, তাই এখন তুমি বুঝতে পারছো না, কিন্তু যখন তুমি বুঝবে তখন লেট হয়ে যাবে। তাই এখন থেকে চাইলে একটু ভদ্র সভ্য হও, এইসবগুলো বাদ দাও। এবার ও আমাকে ক্রমাগত বলছে তুই ভিডিওটা ছাড়লি তাই অমন হলো, তুই ভিডিওটা ছাড়লি অমন হলো, একটা ভিডিওর জন্য তুই একটা প্রাণ দিয়ে দিলি। আমি বলছি আমি ভিডিওর জন্য কিছুই করিনি, তাও তোর মনে হচ্ছে আমি এটা করেছি? পকেট থেকে আমি বের করলাম মোবাইলটা, তোর মনে হচ্ছে আমি এটা করেছি? হ্যাঁ ঠিক আছে, এরপর থেকে যাতে না হয় সেটাও আমি দেখবো। আমি তুমি বললে বিশ্বাস করবে না, আমি অতটা ইমোশনাল হয়ে গেছি ওখানে, কারণ ওই টাইমটা তোমাকে প্রথমে বললাম আমার পার্সোনাল লাইফে একটু প্রবলেম চলছিল, এতটা ইমোশনাল হয়ে গেছি, আমার মাথায়ও নেই আমার চ্যানেলটা সেই হিসেবে দাঁড়িয়ে বড় চ্যানেল, আমি নতুন ক্রিয়েটার, গ্রো করছি সবে সবে, চ্যানেলটা আমি জাস্ট বের করলাম, ইনস্ট্যান্ট ডিলিট করলাম ওখানে। শুধু ইউটিউব না, আমার ফেসবুক ইনস্টাতেও ভালো রিচ ছিল, ওগুলোও আমি ডিলিট করেছি ওখানে থেকে, কারণ পাসওয়ার্ড আমার সেম পাসওয়ার্ড ছিল, মনেও ছিল, ওখানে দাঁড়িয়ে ডিলিট করেছি। ফোনটা ওইভাবেই মাটিতে ফেলে দিয়েছি ছুঁড়ে, এরপর তো কিছু আর হবে না। ঠিক এইভাবে ও আমার দিকে হা করে তাকিয়ে আছে যে এরপর তো আর কিছু হবে না। হচ্ছে চ্যানেল ডিলিট হওয়ার ঘটনা। এবার ও শখ, আমিও শখ, মাঝখানে দাঁড়িয়েছি এবং আমি বাড়িতে এসেছি। তারপর এসে কুকুরটা ওইভাবে পড়ে আছে, কারণ অত সকালে আমার বাড়িতে কেউ ওঠে না, ও আমার পেছনে পেছনে আসছে, আমার পিঠে হাত রেখেছে, তো খুব খারাপ লাগছে। কিসের জন্যে? তুই যে চ্যানেলটা ডিলিট করে দিলি? না, একটুও না, আমার খারাপ লাগছে ওর জন্যে। আর যদি এটা সত্যিই হয় যে আমার জন্য ওর প্রাণ গেল, তাহলে আমি চাই যে এইটা শাস্তি যেন আমি অবশ্যই পাই। আমি শুধু এইটাই বলছি আর আমার চোখ ছলছল করছে, ঠিক আছে? এবার এটা তুমি বুঝতে পারবে যে যারা পশু পাখি ভালোবাসে, ঠিক আছে, তাদের ওটা একটা বন্ধুর মতো, তাদের ফ্যামিলির মতো। আমার লাইফে প্রচুর বন্ধু বান্ধব আছে, বাট ওদের সাথে আমার কানেকশানটা অনেকটা গভীর। তো আমি ওকে হারিয়েছি মানে আমার লাইফের সব থেকে ক্লোজ একটা ফ্রেন্ডকে হারিয়েছি আমি। ওর পাশে আমি বসে আছি, ওর গায়ে আমি হাত গোলাচ্ছি, ওইভাবেই 1-2 দিন 4 দিন গেল, সেভাবে আর কিছু দেখতে পাইনি। তারপর থেকে আর কখনোই কিছু হয়নি। এবং পরে আমি রিয়েলাইজ করেছি যে চ্যানেলটাকে ডিলিট করে দেওয়াটা উচিত হলো, কিন্তু ওরকম হতকারী সিদ্ধান্ত কিন্তু আমরা নিই অনেক সময়। যখন আমরা জীবনে ডিপ্রেসড থাকি বা যখন আমাদের মানসিক স্থিতি থাকে না, বা যেটাকে আমরা যদি বলি যে পজেসড হয়ে থাকি কোনো কারণে, তখন আমরা এমন অনেক কিছুই করি যেগুলো আমরা হয়তো সুস্থ থাকলে হয়তো সেই কাজটা করতাম না। হঠকারী সিদ্ধান্ত নিই, এবং হঠকারী সিদ্ধান্ত নিই বলে আমরা আমাদের জীবনের অনেক কিছু হারিয়েও ফেলি। খুব ভালো লাগলো ঘটনাটা শুনে, আর খুব সুন্দর করে গুছিয়ে বললিও। সব থেকে বড় ব্যাপার হলো এটা যে খুব গুছিয়ে বলেছে ঘটনাটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান, এবং লাইক করতে ভুলবেন না, এবং আমাদেরকে ঘটনা পাঠাতে ভুলবেন না। 9875476704 এই নাম্বারে ভয়েস করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনার ঘটনা পছন্দ হলে আমার টিম আপনাকে কল করবে এবং ডেকে নেবে স্টুডিওতে, এবং আপনি আপনার ঘটনা বলবেন পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। আজকের এপিসোড এখানে শেষ করছি। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, আজ আমার গেস্ট সৌরভ এবং ক্যামেরার উল্টো দিকে কৌশিক। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।